রাত তখন 2টোর কাছাকাছি হবে। ফোনটা বেজে উঠল শৈলেনের। দুবার রিং হতেই শৈলেনের ঘুমটা ভেঙে গেল। ডাক্তারবাবু, আপনাকে তাড়াতাড়ি একবার হাসপাতালে আসতে হবে। শৈলেন ইছাপুর হাসপাতালে নতুন ডাক্তার হিসাবে এসেছে মাসখানেক হলো। প্রায় 12 ঘন্টার ডিউটি সেরে মানুষটা ঘুমিয়েছিল কিছু সময় হবে, আর এর মধ্যেই আবার ডাক পড়ল। হাসপাতালে কোনো ইমার্জেন্সি হলো নাকি? একটা লাশের পোস্টমর্টেম আছে, আর সেটা রাতের মধ্যেই করতে হবে। এ কি বলছো তুমি? এই কথাটা তোমার থেকে আশা করা যায় না। তুমি হয়তো ডাক্তার নাও, কিন্তু হাসপাতালে আছো তো অনেক দিন হলো। এটা তো জানোই, পোস্টমর্টেম সব সময় দিনের বেলাতেই হয়। তা তো আমি জানি ডাক্তারবাবু, কিন্তু এটায় অন্যরকম একটা বিষয় আছে। এমএলএ সাহেবের হুকুম আছে। হুকুম মানে? ওনার হুকুম মানতে এবার ডাক্তারি নিয়ম কানুন সব বদলে দিতে হবে নাকি? ডাক্তারবাবু, এই বিষয়ে আজ না করবেন না, অনুরোধ করছি, আপনি আসুন। লোকটির কথা শুনে শৈলেনের যেন মনে হলো সে যেন কোনো একটা বিষয়ে বেশ ভয় পেয়েছে, কিন্তু সেটা হয়তো সাহস করে বলতে পারছে না। আচ্ছা সুরেশ, আমি আসছি। ডাক্তারবাবু, জানি আপনি কিছু সময় আগে কোয়ার্টারে ফিরলেন, কিন্তু না না, ঠিক আছে, আমি আসছি এখনই। আচ্ছা, একটা কথা বলো তো, এটা কার লাশ যে এই রাতেই পোস্টমর্টেম করতে হবে? এমএলএর ভাইয়ের লাশ। সে কি? ডাক্তারবাবু, এখন আর কিছু জিজ্ঞাসা করবেন না, আমি নিজেও সবটা জানি না। হাসপাতাল সুপারের ইনস্ট্রাকশন আছে এই কাজটা আজকে রাতেই শেষ করার। আপনি আসুন তাড়াতাড়ি। শৈলেন আর কিছু জিজ্ঞাসা করল না, তবে বিষয়টি যে রহস্যময় তার বুঝতে অসুবিধা হলো না। আর দেরি না করে তার স্কুটারটা নিয়ে রওনা হলো। শৈলেন তার স্কুটার নিয়ে চলেছে হাসপাতালের দিকে, কিন্তু ওর মাথাতে তখন কেবল একটাই কথা ঘুরছে। এমএলএর ভাইয়ের মৃত্যু হলো কি করে? আর এমন কি বা হলো যে রাতের মধ্যেই পোস্টমর্টেম করতে হুকুম করা হচ্ছে? ঠিক এমন সময় রাস্তার এক কোণে একটি লোক হাত দেখিয়ে তার স্কুটার থামাতে বলে। শৈলেন শুনেছে ও যে পথে কোয়ার্টার থেকে হাসপাতালে যায় সেখানে শ্মশানের পাশের ওই পথটা খুব একটা ভালো নয়, বিশেষ করে রাতের বেলায়। তার মধ্যে এত রাতে এখানে এই লোকটা একা দাঁড়িয়ে করছেটাই বা কি? আপনি এইখানে এত রাতে? আপনি ডাক্তার শৈলেন ভট্টাচার্য, তাই তো? কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আপনার সাথে আমার আগে কখনো দেখা হয়েছিল বলেও তো মনে পড়ছে না। শৈলেন কথাগুলি বলার সময় কিছু সময় ধরে লোকটির দিকে তাকিয়েও ছিল। তখন এসে দেখতে পেল যে লোকটির চোখ দুটি কিরকম উদাসীন কিন্তু ক্রুদ্ধ, যেন এক আজব মিশেল। এমন চোখ তো মানুষের। না, আপনি আমাকে আগে কখনো দেখেননি, কিন্তু আমি আপনার কথা শুনেছি। কয়েকদিন মাত্র হাসপাতালে এসেই আপনি যেভাবে এখানকার অসহায় অর্থহীন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। আপনি এখন কোথায় যাবেন? হাসপাতালে যাব। ও, আপনি জানতেন আমি হাসপাতালে যাচ্ছি? সুরেশই আপনাকে বলেছে বুঝি? লোকটি সেই কথার কোনো উত্তর দিল না, বলল, আপনি যদি আমাকে হাসপাতাল অবধি পৌঁছে দেন তো ভালো হয়।
হুম, আসুন না। এমএলএর ভাইয়ের পোস্টমর্টেম করতে যাচ্ছেন তো? লোকটি যখন এই কথাটাও জানে তখন শৈলেন ভাবল সুরেশই হয়তো এই লোকটাকে সব বলেছে। আপনি হাসপাতালে যাচ্ছেন কেন? কারণ খুব কাছের একজন সেখানে আছে জি। সে কি খুব অসুস্থ নাকি? না, সে আর নেই। সে নেই মানে? আপনি এখন যার দেহের পোস্টমর্টেম করতে যাচ্ছেন আমি তার কথাই বলছি। লোকটি বলে কি? আপনি কে বলুন তো? আমি যে মারা গেছে তার দোসর। দোসর মানে তো সঙ্গী। আচ্ছা, তাহলে আপনি ওনার বন্ধু? সঙ্গী বলতে পারেন। আপনি বলতে পারেন ওনার সাথে কি হয়েছিল? ওকে খুন করা হয়েছে। এ কি বলছেন আপনি? ওনার যে খুন হয়েছে আপনি জানলেন কি করে? আর আপনি পুলিশের কাছে গিয়ে এসব এখনো জানাননি কেন? ওই যে আমি আরেকটু আগেই বললাম আমি ওর সঙ্গী, তাই আমি জানবো না তো আর কেই বা জানবে? আর পুলিশের কথা বলছেন, সব এমএলএর দলে। শৈলেন এইবার এই বিষয়টির গুরুত্ব ও জটিলতা দুটোই বোঝে। ওনাকে খুন করা হলো কেন? কেই বা করেছে? সবটা জানেন আপনি? সবটাই জানি, আর প্রমাণটাও আছে। কে কে খুন করেছে ওনাকে? এমএলএর ভাই অময় সব সময় মানুষের পাশে থাকতেই ভালোবাসতো। কেউ কখনো বিপদে পড়লে সব সময় তাকে পাশে পাওয়া যেত। আজ রাতে কয়েক ঘন্টা আগেই, রাত তখন 10টার কাছাকাছি হবে, অমল তার নিজের বাড়িতে যাওয়ার সময় দেখে ওর দাদার অফিসের ভিতর তখনও আলো জ্বলছে। দাদার কাছে অনেক রাত অবধি মানুষ নিজেদের কাজ নিয়ে আসেই, এটা খুব অস্বাভাবিক কিছু নয়। তাই অমল পাশ দিয়েই চলেই যাচ্ছিল, কিন্তু কিছু কথা কানে আসতেই সে অবাক হয়ে দাঁড়িয়ে আপনি পড়ে। এই কাজটা করতে পারলে কিন্তু ভালো টাকা পাবেন। পারবো তো বটেই, এতগুলো টাকার অফার করছেন, ছাড়ে কি করে? কোনো রকম সমস্যা হবে না তো? কিসের সমস্যা? কোনো সমস্যা হবে না। ডাক্তারদের ওইভাবেই বুঝিয়ে দেব। আরে পৃথিবীতে টাকার থেকে বড় কিছু আছে নাকি? টাকার মায়া বড় মায়া। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। সে আর বলতে, এইখানের মূর্খ মানুষগুলো কিছু বুঝতেও পারবে না, আর ওদের শরীরের অঙ্গ চালান হয়ে যাবে, আর বলে দেওয়া যাবে যে কোন একটা অসুখে মরেছে। গ্রামের শুদ্ধ হাওয়া খাওয়া তরতাজা শরীর এদের, শহরের লোকেদের মতো ভেজাল খাওয়া শরীর তো নয়। আচ্ছা, বেশ বেশ, তবে কাজ শুরু করে দিন। টাকাটা এনেছেন তো? বুঝতেই তো পারছেন, অনেক লোকেরই তো মুখ বন্ধ রাখতে হবে। আনবো না আবার? ছি ছি দাদা, তোমার এত অবনতি হয়েছে, আমি এটা আশাও করতে পারিনি। অমল, তুই? এলাম বলে, না হলে আমার দাদা টাকার লোভে যে এত টানিচে নেমে গেছে কি করে জানতাম? তোমাকেই আমার আদর্শ মনে করতাম, আর আজ তুমি ক্ষমতার সুযোগ নিয়ে। ছাড় তোর আদর্শ। তোর মনে নেই আমরা সবাই এই টাকার অভাবেই কত কষ্ট পেয়েছি একটা সময়? কিন্তু এখন তো ভালো আছি, তারপরেও। তুই চুপচাপ থাক আর আমার কাজে বাধা দিস না, না হলে। না হলে কি করবে? মারবে? আমি, তুমি আর এই লোকটির সব কথা রেকর্ড করে রেখেছি, আর ভিডিও করে রেখেছি। আমি এখনই কমিশনার অফিসে যাচ্ছি। অমল,
দাঁড়া বলছি, ভালো হবে না কিন্তু। মিনিট 10 হাঁটার পরই কয়েকটা লোক রাস্তার মাঝখানে ওকে ঘিরে দাঁড়ালো। এ কি তোমরা? তোমরা তো দাদার। ঠিক, তোমার দাদাই পাঠিয়েছে। ভালোয় ভালোয় ফোনটা দিয়ে দাও, না হলে তোমাকে হাওয়া করে দেওয়ার অর্ডার আছে। দাদা তোমাদের আমাকে মেরে ফেলতে এখানে পাঠিয়েছে? দাদার কাছে আজ রক্তের থেকেও টাকা আগে হয়ে গেছে। আমি ওই রেকর্ড দেব না। দেখি আজ আমার কি করিস তোরা। ইছাপুর গ্রামের অতগুলো মানুষের কোনো ক্ষতি আমি হতে দেব না। তবে বেশি সময় পারেনি, ওই শয়তানগুলোর হাতে ধরা পড়েই যায়। আর রেকর্ড না দেওয়ার জন্য ওকে সবাই তখনই ওখানে নৃশংসভাবে হত্যা করে দেয়। উফ, কি ভীষণ! সেই সব রেকর্ডিং তাহলে তো ওরা পেয়েই গেছে। না, অমল ধরা পড়ার আগে একটা জায়গাতে লুকিয়ে রেখেছিল। তাই নাকি? তা আপনি জানেন? জানি। আপনি জানতে চান? আপনি যদি জেনেই থাকেন তাহলে আপনি পুলিশের কাছে যাচ্ছেন না কেন? তা সম্ভব নয়। আপনি ভরসাযোগ্য মানুষ। যদি সাহস থাকে আপনার, তাহলে আপনাকে বলতে পারি। আমি রাজি। আমি জানতাম আপনি পারবেন। আসুন আমার সাথে। লোকটি শৈলেনকে সেখানে নিয়ে যায়। ওই যে ওইখানে আছে সব প্রমাণ। আচ্ছা, আর দেরি করবেন না, হাসপাতালে যেতে হবে যে। আচ্ছা, অমল যদি মারাই গেছিল তাহলে আপনি সব জানলেন কি করে? ওই যে বলেছিলাম দোসর। আপনি ভেতরে যান, তাহলে সব উত্তর পেয়ে যাবেন। আর দেখবেন এই অসহায় মানুষগুলোর যেন কিছু না হয়। আমি স্কুটারটা রেখেই আসছি, দাঁড়ান। শৈলেন স্কুটার রেখে এসে দেখল সেখানে কেউ কোথাও নেই। আপনি এসেছেন ডাক্তারবাবু? আপনার অপেক্ষায় করছিলাম, আসুন তাড়াতাড়ি। শৈলেন আর সময় নষ্ট না করে ভিতরে যায়। সাদা চাদরের ঢাকা সেই মৃতদেহটি। চাদরটা সরাতেই শৈলেনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এই তো সেই, এত সময় যে শৈলেনের সাথে কথা বলেছিল, স্কুটারের পিছনে বসেছিল। অমল, তোমার প্রাণ যারা নিয়েছে তাদের শাস্তি হবেই। ডাক্তারবাবু, পোস্টমর্টেমটা শুরু করুন। এখন কোনো পোস্টমর্টেম হবে না, আগে অন্য কাজ হবে। শৈলেন তখনই স্কুটার ছুটিয়ে দেয় শহরের দিকে। এখন তার গন্তব্য পুলিশ কমিশনারের অফিস। পরের দিন সকালে অমলের দাদা সেই এমএলএ আর তার সঙ্গীদের পুলিশ গ্রেফতার করে। সবার চোখের আড়ালে একটা ছায়ার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। সেই মুখটা হার কারণ নয়, সে হলো অমল।